যারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমি আজকে সকালেই পোস্ট করেছিলাম যে আজকে আমি স্যারকে পেয়েছি। তাদেরকে আমি আগে স্বাগত জানাই। যে আমাদের আসলে এই সময়টা খুব খারাপ যাচ্ছে আমরা জানি। তো এই সময়ে যাতে আমরা আমাদের অন্যরকম ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময়গুলো কাটে, অবশ্যই আমরা খুব সতর্ক থাকবো। তো আমি প্রথমে স্যারকে স্বাগত জানাই। যে স্যারকে পেয়ে বিশেষ করে আমার ভালো লাগছে, কারণ স্যারকে সম্ভবত ফেব্রুয়ারির পরে এই প্রথম দেখছি, যদিও ভার্চুয়ালি। স্যার, আপনি কেমন আছেন? আছি মোটামুটি। আমি ব্যক্তিগতভাবে ভালো আছি। টুকিটাকি সমস্যা তো আছে, বয়সের ব্যাপার আছে, কিন্তু তারপরেও বলবো ব্যক্তিগত ভাবে ভালো। কিন্তু এটাও তো কিন্তু তো বটেই, সবাই কিন্তু একটাই, যে দেশের যে অবস্থা, পরিস্থিতি যেভাবে যাচ্ছে, তখন তো চিন্তার বিষয়। আর শিক্ষক তো ছাত্রদের কাছাকাছি ছাড়া থাকতে পারে না, দূরে থাকাটা কঠিন। আমি তো প্রথমত শিক্ষক, আমি সবকিছুর উপরে। সেই জন্য আমি অবশ্যই ইউনিভার্সিটি মিস করি, ক্লাস মিস করি, সবার সাথে মিস দেখাশোনা এটা মিস করি, এটা করি। আমি ব্যক্তিগতভাবে ভালো আছি মোটামুটি। আমি যারা শুনছেন তাদেরকে একটু পরিচিতি মানে পরিচয় করিয়ে দিই। আসলে ফখরুল আলম স্যার এমন একজন মানুষ যার পরিচয় আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির অঙ্গনে প্রয়োজন নেই। তারপরও একটু একটু ফর্মালিটি হিসেবে আমি বলি যে ফখরুল আলম স্যার আমাদের বাংলাদেশে থেকে যারা একই সঙ্গে একাডেমিক, অনুবাদক এবং লেখক লেখক হিসেবে বিশ্বখ্যাত বলবো, তিনি একেবারে অন্যতম অন্যতম প্রধানতম যারা আছেন তাদের মধ্যে একজন। এবং তার স্যারের খুব আগ্রহের জায়গা দেখবো আমরা যদি দেখি যে পোস্ট কলোনিয়াল ইস্যু স্যারের খুব প্রিয় একটা অনুষঙ্গ সাহিত্য চর্চার একই। তিনি অনুবাদক হিসেবে জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুবাদ করেছেন, এখনো করে যাচ্ছেন। আমাদের যে বাংলা সাহিত্যের ক্লাসিক বিষাদ সিন্ধু উপন্যাস, সেটি তিনি অনুবাদ করেছেন। একই সঙ্গে যেটি আমরা অবশ্যই উল্লেখ করতে হবে যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, এ দুটিও তো অনুবাদ করেছেন ইংরেজিতে। একই সঙ্গে বঙ্গবন্ধুর যেটি আমার দেখা নয়া চিন, আমার ধারণা সে বইটিও আমরা খুব শীঘ্রই পাবো স্যারের অনুবাদে। তো এই মানে স্যারের ইন্ট্রোডাকশন আসলে এই অল্প কথায় সম্ভব না, কিন্তু আমার মনে হয় এর মধ্য দিয়ে একটা পরিচিতি আপনারা জানেনও, যদিও আমি একটু জাস্ট কি করে দিলাম। কারণ আমাদের এই বিষয়ে যে বিষয়ে দু একটি বিষয়ে আজকে কথা বলবো, সেটার একদম অথরিটি যদি বলি ফখরুল আলম স্যার। তো এই ওর কোনো সন্দেহ নেই। স্যার, আমি যদি যেহেতু সময় খুব কম, স্ট্রেট কয়েকটি বিষয়ে যাই। আপনি কি স্যার আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি কিন্তু দুটো কথা বলে রাখি তোমার এই ভূমিকা, যে সেটা প্রথমত তোমাকে একটু আগে বলছি শিক্ষক, ওখানে পরে আসে সেটা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রিটায়ার করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফেরত এসেছি ইউজিসি প্রফেসর হিসেবে, এটা আমি বলতে চাই। আর হ্যাঁ, আর ঠিক আছে, এটাই থাকুক। আমি এটা এই পরিচয়টা আমি প্রথমে দিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই স্যার। আর এমনিতেই আপনার সম্পর্কে স্যার আমার বিশ্বাস যারা আমাদের আগে থেকেই আগ্রহী, অনেকেই আপনার প্রত্যক্ষ ছাত্র যারা, অনেকেই আমার ইনবক্সে খুব এদের জানিয়েছেন। আর পরোক্ষ ছাত্র যারা আমরা আছি, সবসময় আপনার ভক্ত, আপনার কাছে দূর থেকে হলো শিখি অনেক কিছু। স্যার, আমার আসলে বিষয় ছিল যে বাংলাদেশের সাহিত্য নিয়ে, যে বাংলাদেশের সাহিত্য যদি আমরা কয়েকটি একটু আলাদা আলাদা করি, যে বাংলাদেশের একটা নেটিভ সাহিত্য, রিটেন ইন নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলায়। আরেকটা থাকে যে বাংলাদেশের ইংরেজি সাহিত্য, যেটা বাংলাদেশের থেকে যারা ইংরেজিতে সাহিত্য চর্চা করছেন, এটা একটা আরেকটা ক্ষেত্র থাকে বাংলাদেশের ডায়াসপোরা সাহিত্য। আমি বলছি যে তিনটা একটু যদি আলাদা আলাদা করে আবার একসঙ্গে করি, তো এই তিনটা বিষয় নিয়ে একটু আমি একটা একটা করে শর্ট কুইক প্রশ্ন, আসলে আজকে তো আমরা ইন ডিটেল অনেক কিছুতে যেতে পারবো না। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে বাংলা, যদি নেটিভ সাহিত্যের জায়গায় আসি, যে বাংলা সাহিত্যের যে আন্তর্জাতিকতার কথা বলি, সেটা আসলে আমরা বোঝাতে চাই বাংলাদেশের নেটিভ সাহিত্যের, মানে নেটিভ মানে বাংলা ভাষায় রচিত যে সাহিত্যটা, এইটা স্যার আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভাবনাটা কেমন দেখেন স্যার? যেহেতু আপনি সাউথ এশিয়ান লিটারেচার থেকে ইন্টারন্যাশনাল তো আসি, আমি সাউথ এশিয়া গুরুত্ব দিচ্ছি, এই জায়গার ক্ষেত্রে আপনি স্যার একজন এক্সপার্ট, কি মনে হয় যে বাংলাদেশ আলাদা করে কতটুকু স্কোপ আছে ইন্টারন্যাশনালি এক্সপ্লোর করার? আমি বলবো যে স্কোপ খুব বেশি নেই, বেশ লিমিটেড। এটা কারণটা হলো যে শুধু তো বই থাকলে হবে না, বই অনুবাদ করলে হবে না। বই অনুবাদ করলে বইয়ের পাবলিশার দরকার। পাবলিশারটা এমন হতে হবে যে তার মোটামুটি একটা রিডারশিপ ধরতে পারে, এই এরকম রিডারশিপ আকৃষ্ট করতে পারে। এই ধরনের পাবলিশার আমাদের দেশে নেই। ইউপিএল কিছুটা আছে, কেন ইউপিএল একটা আন্তর্জাতিক প্রেজেন্স ছিল, ওরা মাঝে মাঝে লন্ডনে বই মেলায় ওরা করে। এছাড়া আমাদের বলতে গেলে নেই আর কোনো তেমন কোনো পাবলিশার নেই। সেই জন্য আমরা বই অনুবাদ যদি করিও,
করে ওর বই যদি আমরা বাইরে না দিতে পারি তাহলে তো কোনো লাভ হলো না। বাংলা একাডেমির, তুমি তো বাংলা একাডেমির এটা একটা খুব ভালো এক্সাম্পল। ওরা বই ছাপায়, কিন্তু কয়জনে ওই বই পড়ে, কোথায় যায় বই কোথাও বিদেশিরা কি পায়? অ্যামাজন এসব জায়গায় খুঁজে পাবে, অর্ডার দিলে নিতে পারবে? সেটা আমার মনে খুব একটা কঠিন একটা জায়গা আমাদের। সেই জন্য ও যতদিন পর্যন্ত আমরা এরকম কিছু একটা না করি, যেখানে ধরো ই বুকস, আমার তারিক সুজাত, আমার এখন কথা হচ্ছে, তারিক সুজাত এই ধরনের চিন্তা করছে যে আমরা প্রিন্টেও করব, ই বুকসও করবো। ই বুকসে কেন, প্রবাসী বাঙালি তো অনেক, এবং প্রবাসী বাঙালিরা একটা বড় লিডারশিপ, আমরা ওটা ভুলে গেলে হবে না। তো তারা যদি অল্প দামে ই বুকস, এখন তো সবাই ই বুকস এর দিকেই যাচ্ছে, কিংবা ওই ধরনের মানে প্রিন্টের থেকে এখন মানে ইলেকট্রনিক মিডিয়াতেই যাচ্ছে, সেটা যদি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে বাংলা একাডেমি যদি ওরকম একটা চিন্তা করে, একটা প্রকল্প নেয় যে ই বুকস করবে অনুবাদে, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, এর কিছু একটা, তো হয় না। প্রাইম মিনিস্টার তো বলেছে কয়েক বছর আগে, কিন্তু তেমন উদ্যোগ এখন পর্যন্ত হয়নি এই ধরনের করা। তো সেই জন্য আমি বলবো, তোমার প্রশ্নটা আমার উত্তর দিয়ে সাম আপ করি, যে এই মুহূর্তে খুব লিমিটেড আমাদের যা লেখা, তা বাইরে খুবই কম যাচ্ছে, খুব কম অনুবাদ হচ্ছে, আর এই যে কম অনুবাদ হচ্ছে সেগুলিও খুব কম যাচ্ছে। বলো। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম, স্যার আমরা যদি একটা ইন্ডাস্ট্রি, দেশের মধ্যে একটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি না গড়ে তুলতে পারি, যেটা ইন্ডিয়ার ব্যাপারটা আমরা বুঝি যে একটা ব্যাপক বিরাট অংশ ওদের একটা বাণিজ্যের, কিন্তু তারপরও আমাদেরও তো জনসংখ্যা কম না, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। তো আমরা দেশে যদি একটা ইন্ডাস্ট্রি না গড়ে তুলতে পারি যারা দেশে প্রকাশ করবে এবং ইন্টারন্যাশনালি মার্কেটিংটা থাকবে, ওই চেইন নেটওয়ার্কটা থাকবে, এটা না করলে স্যার আমরা সবসময় যদি অনুবাদ করি এবং বাইরের দিকে মুখিয়ে থাকি যে কবে ইন্টারন্যাশনাল পাবলিশার পাবো, তো সেক্ষেত্রে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে মুভমেন্টটা। না না, অবশ্যই আমরা যদি নিজেরা মার্কেট করতে পারি। আমি ধরো ইউপিএল এর কথাই বলি, আমি আমার প্রথম অনুবাদের বই জীবনানন্দ দাস অনুবাদ হয়েছে সেই কবে, 90 শেষের দিকে, 99-তে, মানে এর আগের শতাব্দীতে, এবং বইটা প্রিন্টে আছে, এটা থার্ড প্রিন্টিং এ আছে, একটা নতুন এডিশন হয়েছে, সব মিলে 3টে এডিশন হয়ে এখন মোটামুটি বিক্রি হচ্ছে। কিন্তু কত বিক্রি হচ্ছে? খুব সম্ভবত 1500টা মতো কপি হচ্ছে, প্রত্যেক প্রিন্ট রান হয়তো 500 করে, এরকম কিছু একটা। এবং একটা জিনিস বলতে হবে, ওদেরটা ইউপিএল এর বই অ্যামাজনে পাওয়া যায়, ওরা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে নিয়ে যায়। কিন্তু তারপরে বলবো যে রিডারশিপ, ধরো আমি যদি ভারতের সাথে যদি তুলনা করে দেখবো যে ভারতে যে অনুবাদ হচ্ছে, সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা পেনগুইনের মতো একটা পাবলিশার পেলে সহজে একটা প্রিন্ট রানই 2-3-4 হাজার হয়ে যায়। সো ওই জিনিসটা যদি না হয়, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভাষার কথাটা। ইংরেজি ভাষা তো আমাদের দেশ থেকে প্রায় উঠেই গেছিল, একদম মার্জিনালাইজড হয়েছিল। এখন আছে ইংলিশ মিডিয়ামে স্কুলের কিছু, কিন্তু সাধারণ যারা ধরো তোমার মতো যারা ইংরেজি সাহিত্যের বিভাগ থেকে বের হয়েছে, কিংবা যাদের শখের কবিতা সাহিত্যের দিক শখ আছে, এরকম অল্প কয়জন ছাড়া কয়জন ইংরেজি বই কিনবে? বাংলা বই তো কেনা এখন কমে গেছে, সাহিত্য পত্রিকা থেকে শুরু করে ইংরেজি বই কতজন কিনবে? সেই জন্য এখানকার মার্কেটটা লিমিটেড হবে। আমি আবার আমার প্রশ্ন তোমার উত্তরে চলে যাই। প্রবাসী বাঙালিরা, বাংলাদেশিরা, তারা আমাদের জন্য একটা বড় মার্কেট। সেই জন্য আমরা যদি করি একটা উদ্যোগ নিয়ে চিন্তা করি, তাহলে দেশে যারা আছে এবং প্রবাসী বাংলাদেশিরা, এই ধরনের একটা উদ্যোগ নিতে হবে। ওরাও তো আমাদের বাংলাদেশি, ওরা তো আমাদের দেশে প্রচুর উৎসব আমাদের সাহিত্যের জন্য। তবে তবে স্যার আমরা যে আন্তর্জাতিকতার কথা বলছি বাংলা সাহিত্যে, সেটা নিশ্চয়ই আমাদের টার্গেট রিডার থাকবে ইন্টারন্যাশনাল অডিয়েন্স, যারা নেটিভ বাংলাদেশি না, মানে অন্যান্য দেশি যারা নাগরিক। তো সেই ক্ষেত্রে যদি তাদের কাছে আমাদের পৌঁছতে হয়, একটা তো আমরা সবসময় গুড ট্রান্সলেশন বলি, কিন্তু এখন আমাদের নতুন কথা এসেছে যে প্রকাশক ইম্পর্টেন্ট, একই সঙ্গে মার্কেটিং। তো একটা ভালো বই যদি খুব ভালো ট্রান্সলেশন হয়, সেটা আসলে ওদের ইন্টারন্যাশনালি অ্যাপ্রোচটা কিভাবে করতে হয়, মানে আপনি যদি একটু বলেন যারা ইয়াং ট্রান্সলেটর আছে। আমি তোমাকে একটা উদাহরণ দিই, বাস্তব, কঠিন কত। বিশ্বাস সিন্ধুর কথাই। বিশ্বাস সিন্ধু আমি বাংলা একাডেমি থেকে আমি অনেক খেতে করেছি, আমার জন্য এটা ভীষণ কঠিন একটা কাজ ছিল। করে আমার মনে হয়েছে যে বইটা যদি আন্তর্জাতিক ভাবে ডিস্ট্রিবিউটেড হতো, বাইরের পাঠক পড়তো, তখন আমি ভাবলাম যে হার্ভার্ডে করবো। যখন করবো, আমি জামান ভাই তখন
বাংলা একাডেমির মহাপরিচালক, ওনার সাথে আমার সুন্দর একটা সম্পর্ক বরাবরই। ওনার উৎসাহতেই বইটা অনুবাদ করা হয়েছে। তো ওনাকে বললাম যে আমি যদি বিদেশে পাবলিশ করি আপনি রাজি থাকবেন? আমাকে ওই চিঠি দিতে হবে, এটা কপিরাইটের। বলে কোনো সমস্যা নেই, আপনি বলেন আমি লিখে দেবো, আপনি যা বলেন। তাহলে ওই সাহস নিয়ে আমি হার্ভার্ডকে বললাম, কিন্তু হার্ভার্ডে আবার অনেক বিরাট প্রসিডিউর আছে। আমার কাছে মনে হয় এত প্রসিডিউরের মধ্যে আমি যেতে চাই না, এত সময় যেতে চাই না। আমি ইন্ডিয়াতে চেষ্টা করলাম, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস আরো দুই একজনকে করলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রথমে একটা পজিটিভ সাড়া দিল, কিন্তু পজিটিভ সাড়া দেওয়ার পরে যখন আমি পাঠানোর পরে রিভিউ করলো, ওদের দুটো রিভিউর ছোটখাটো কমেন্ট বললো, আমি ওদের মতো করে দিলাম, কারেকশনের মতো, খুবই মাইনার, ধরো 2-3 পৃষ্ঠার টুকিটাকি জিনিস ওই টাইপের করে দিলাম। তারপরে ওদের কোনো খবর নেই। আমি যখন বাঙালি একজন ছিল, ওকে বারবার যোগাযোগ করলাম, সে প্রথমে বললো ওইটা ওদের রয়্যাল এই লিগ্যাল ডিপার্টমেন্টের একটা মেয়ের ইমেল দিল, কয়েকবার করলাম, শেষমেশ কোথাও কিছু হলো না। তো যে বইটা এত খেটে, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট হতে পারে, যেটা থিমের কারণে, শুধু বাংলা সাহিত্য না, থিমের কারণে, যেমন ইরানে আমি জানি ইন্টারেস্ট আছে, তো যেহেতু হাসান হোসেনের গল্প ওখানে, কিন্তু কোথাও হলো না। তো এটা একটা হতাশার ব্যাপার। আমরা যদি ওরকম, ধরো আমাদের দেশে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কিংবা এরকম একটা এজেন্সি থাকতো যারা এখানে করবে, ভারতে করবে, ইন্টারন্যাশনালি করবে, ওদের যদি হেড অফিস কলকাতায় যেমন আছে, ওদের অফিস ঢাকা একটা অফিস হতো, তাহলে মনে হবে। ইউপিএল তো এখন আগের মতো নেই, ইউপিএলও আগের মতো মানে আনফরচুনেট, ইউপিএল থাকলে হয়তো আরো একটা সুযোগ হতো। সেই জন্য এই মুহূর্তে আমি বলবো যে এখান থেকে বাইরে ছাপানো, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো কঠিন। এর মধ্যে অবশ্য লাকের ব্যাপার আছে, যেমন হার্ভার্ডে আমার এসেনশিয়ালটা করে, ওটা একটা লাকের ব্যাপার ছিল, ওটা সবসময় সৌভাগ্য সবার হয় না। ক্যাসার করেছে হার্ভার্ডে, সেটা ওই অক্সফোর্ড এসেনশিয়াল টেগোরের পরে কানেকশনটা হয়েছে। একটা কানেকশন হলে তখন হবে হয়তো, তার আগে কঠিন। স্যার এটা যদি হয় আমাদের মানে নেটিভ সাহিত্য বা আমাদের দেশি সাহিত্যের অবস্থা, একই সঙ্গে আমাদের যে বাংলাদেশি যারা ইংরেজি রাইটিং এর ক্ষেত্রে যারা ইংরেজিতে লিখছেন, তাদের ইন্টারন্যাশনাল এক্সপ্লোর করা কতটা স্যার ডিফিকাল্ট, বা কোন সুযোগটা আসলে তাদের জন্য, যারা ঢাকায় থেকে বা বাংলাদেশ থেকে আসলে লিখতে চায় ইংরেজিতে? দুরকম এখানে লেখক দেখা যায়। একটা হলো যারা ওখানে রয়ে গেছে, কিংবা যারা সেকেন্ড জেনারেশন বাংলাদেশি, যেমন জিয়া হায়দার রহমান কথা আমি যদি বলি, ও খুব ভালো একটা বই লিখেছে, সে ওখানে খুব বড় পাবলিশার থেকে হয়েছে, ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছে। এরকম কয়েকজন আছে, মনিকা আলীর কথা আমরা ধরি, যারা ওখানে আছে, ওরা ওইখানেই আছে, ওদের ওই সিস্টেমের মধ্যে, ওইসব ইউনিভার্সিটির মধ্যে, লন্ডন কিংবা বড় নিউ ইয়র্কের বড় জায়গায় আছে, ওদের পাবলিশার সাথে আসা যাওয়া আছে, এজেন্ট আছে। ইম্পর্টেন্ট হলো এজেন্ট, বিদেশে পাবলিশ করতে হলে এজেন্ট লাগে, এজেন্ট আছে, এইসব করে ওরা করতে পারে। আর বাংলাদেশি যারা করছে এখানে অল্প স্বল্প যারা করেছে, তারা কতদিন আগেই আমরা বাবু বাংলাদেশ, তুমি দেখেছো হয়তো, নুমায়ের রহমানের বাবু বাংলাদেশ, এটা ইন্ডিয়ান একটা পাবলিশার করেছে, এবং এটা নুমায়ের তো বেচারা মারা গেল বইটা বের হওয়ার আগে, কিন্তু মানে ট্র্যাজিকলি মারা গেল, কিন্তু ওটা এখন হয়তো কিছুটা পাবলিশার পাবে। তো বাংলাদেশ থেকে যারা সাকসেসফুল হয়েছে, তারা দিল্লি কিংবা কলকাতার কোনো পাবলিশারের সাথে একটা চুক্তির মতো করেছে, পেঙ্গুইন ইন্ডিয়া একটা এক্সাম্পল করে, তারপরে ওরা ছাপিয়েছে। তো আমাদের তাই করতে হবে, শুধু আমরা এখান থেকে করতে পারবো না, কঠিন। ইউপিএল একটা সম্ভাবনা ছিল, এছাড়া তো আমি কোনো পাবলিশার দেখি না বাংলাদেশে যে এটা করতে পারবে, বুঝেছেন? আমি স্যার বলছি যে দেশি যারা মানে ইংরেজিতে লিখছেন, আপনি বলতেছেন ডায়াসপোরা কনটেক্সটে, যেমন ওরা তো, আমি বলছি ডায়াসপোরা একটা, আর আমি দেশের কথা যারা ভাবছে লিখছে তাদের কথা আমি বলছি, যে কয়জন করেছে তারা, ওই নাম এক্সাম্পলটা দিলাম, তারপর একটা মেয়ে আছে ও করেছে, সবাই ওই ইন্ডিয়ান একটা পাবলিশারের সাথে লাইন করে করেছে। একটা এক্সেপশন ছিল, আমি ভুলে গেলাম, ও সায়েন্স ফিকশনটা লিখে আমি পড়িনি, কিন্তু ও বেশ নাম করেছে বাইরে, ও মানে আমেরিকান একটা পাবলিশার থেকে করেছে, কি জানি বাগদাদ নিয়ে। আপনি তো স্যার মানে বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক কাজে জড়িত বিশ্বের মানে নানা প্রান্তে, একই সঙ্গে ইন্টারন্যাশনাল সাহিত্যে। আমি বলছি যে এই বাংলাদেশি সাহিত্যে যে আলাদা করে একটা পরিচিতি গ্লোবালি, বাংলাদেশি সাহিত্য যেমন ইন্ডিয়ান সাহিত্য একটা বড় পরিচিতি আছে, এইভাবে কি কোনো ইন্ট্রোডাকশন দাঁড়িয়েছে বাংলাদেশের একাডেমিক পর্যায়ে হোক বা কমার্শিয়াল পর্যায়ে? তো আমরা জানি খুব কম, একাডেমিক পর্যায়ে অ্যাটলিস্ট খুব একটা হয়নি, দুই একজন স্কলার আছে শিকাগোতে, যেমন দুই একটা জায়গা আছে যেখানে ওরা চেষ্টা করছে। যেটা হয়েছে বাউলদের নিয়ে হয়েছে,
মানে বাউলদের নিয়ে অনেক কাজ হয়েছে এবং অনেক বিদেশি স্কলাররা এখানে এসে ওরা বাউলদের উপর বই লিখেছে। লালন শাহ, লালন ফকিরকে নিয়ে ওই ধরনের ওই ট্রেডিশনটা, বাউল ট্রেডিশনের বই বিদেশে চলেও নানা কারণে, সঙ্গত কারণে আমি বলবো যে ওদের ইন্টারেস্ট আছে এই ওইখানে। তো ওইসব হচ্ছে, কিন্তু ধরো এখনকার যে আমাদের বড় লেখক কার হয়েছে আমার তো জানা মতো কারণ নেই, আর অনুবাদিত হয়নি বড় বড় লেখকদের। এখন কয়েকজনের হচ্ছে, যেমন হচ্ছে, যেমন দিল্লি বেসড একজন অনুবাদক আছে, অনুরাধা সিনহা, ও কয়েকটা অনুবাদ করেছে, কিন্তু এগেইন ওকে দিয়েই করাতে হচ্ছে। ধরো আমি কিংবা অন্য কেউ করলে আমার তো ওই অ্যাক্সেসটা থাকবে না দিল্লি পাবলিশারের, ওই যে আমার বিশ্বাস সিন্ধুর অভিজ্ঞতাটা এখানে চলে আসবে। তো সেই জন্য আমি মনে করি আমাদের নিজেদের দাঁড়াতে হবে, এমন একটা পাবলিশিং নেটওয়ার্ক করতে হবে যেটা ইন্ডিয়ার সাথে, মানে ইন্ডিয়া কিন্তু একটা বড় একটা মার্কেট আমাদের সাহিত্যের জন্য, ইংরেজিতে বাংলা লেখার কিংবা আমাদের যারা ইংরেজিতে লেখে দুইটার ক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটটা আমাদের নিতে হবে এবং বিদেশের মার্কেটটার সঙ্গে নিতে হবে। এরকম করতে হলে একটা নেটওয়ার্ক করতে হবে, একটা লিঙ্ক করতে হবে। আর আমি যেটা আগেই বলেছি, ই বুকের কথা চিন্তা করতে হবে, তারিক সুজাত যেটা চিন্তা করছে। স্যার একটা বিষয় আমি ভাবছিলাম যে বিশেষ করে ডায়াসপোরা সাহিত্য নিয়ে কাজ করতে গিয়ে, যে আমি দেখলাম যে যারা ইন্টারন্যাশনালি ডায়াসপোরা সাহিত্যটা খুব স্ট্রং, সেটা চীন বা ইন্ডিয়ার মতো দেশ, আরো অন্যান্য দেশ, আফ্রিকার কিছু দেশ, তাদের পরিচিতিটা গ্লোবালি এক ধরনের মার্কেটিং বলি বা সাহিত্যের ঐতিহ্য সম্পর্কে, সাহিত্যের কন্টেন্ট সম্পর্কে ধারণা ইউরোপ পেয়ে যাচ্ছে। একটা হয়তো বেনকরির মতো লেখকের মধ্যে দিয়ে, কেনিয়া বা নাইজেরিয়ার একজন লেখক, তারা মোটামুটি তাদের একটা আইডেন্টিটি তৈরি, মেইন স্ট্রিমে তারা জনপ্রিয় হওয়ার মধ্যে দিয়ে। বাংলাদেশের যে সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ওই অর্থে, আপনি মনিকা আলীর কথা বললেন, জিয়া হায়দার, মনিকা আলী আসলে আমাদের কতটা সেটা নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু জিয়া হায়দারের কথা যদি বলি, তাহমিম আনম, বা এখন আরো অনেকেই আসছেন, আরিফ আনোয়ার এসেছেন, বা অনেকেই আছেন আমরা জানি, কিন্তু তারা আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে যেভাবে ঝুম্পা লাহিড়ী পেরেছেন, আরো যারা পেরেছেন, তাদের মতো করে একটা বড় ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। ফলে আমাদের সাহিত্যের যে কন্টেন্ট, আমাদের সাহিত্যের যে আলাদা নিজস্বতা, সেইটা যতক্ষণ না তাদেরকে হয়তো ওইভাবে অ্যাপিলটা তৈরি করতে পারছে তাদের মধ্যে, তখন তারা আমাদের নেটিভ সাহিত্যের প্রতি, মানে এই যে আমরা প্রকাশক খুঁজতে গেলে আমাদের সমস্যা হচ্ছে। তো আমাদের ডায়াসপোরা সাহিত্যের একই সঙ্গে স্ট্রং হওয়ার সঙ্গে আমাদের নেটিভ সাহিত্য বা বাংলাদেশি সাহিত্যের পরিচিতি বৃদ্ধি সম্পর্কটা স্যার আপনি আছে কিনা বা কিভাবে দেখেন? কারণ আমার এই মানে এটা যে আমার অ্যানালিসিসটা মোটামুটি ভাবে কেমন, এটা ঠিক আছে কিনা স্যার? তুমি প্রশ্ন আবার একটু করো, অল্পতে করো। আমি মানে স্যার আমি জানতে চাচ্ছি স্যার, ডায়াসপোরা সাহিত্য যদি বাংলাদেশের স্ট্রং হয় ইন্টারন্যাশনালি, সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশি সাহিত্যের কোনো লাভ হবে কিনা, মানে এর সাথে কোনো রিলেশন আছে কিনা আসলে? না, নট নেসেসারিলি। কেননা ডায়াসপোরা সাহিত্য তো রিডাররা ওরাই, আমরা হয়তো এখান থেকে একাডেমিক কারণে ওদেরকে নিয়ে নিই, কিন্তু আমাদের দেশে তো পড়ছে না ডায়াসপোরা সাহিত্য। সেই জন্য আমার মনে হয় যে ওই মার্কেটটা ওদের ওইখানে। আমাদের সাহিত্য যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের প্রথমত অনুবাদের কথা আসতে হবে। আমাদের বড় বড় সাহিত্যিকদের অনুবাদ তো হয়নি, তেমন বলতে গেলে হয়নি। সেই জন্য অনুবাদটা প্রথমে করতে হবে, অনুবাদটা করে দ্বিতীয়ত আমি যেটা আগেই বলেছি, পাবলিশিং একটা নেটওয়ার্কের মধ্যে যেতে হবে। এই দুটো জিনিস যতদিন না হবে, আমাদের এত আখতারুজ্জামান ইলিয়াসের কথা আমি যদি ভাবি, হচ্ছে না তো ওইভাবে অনুবাদ হচ্ছে না। আগের জেনারেশনে যারা কবি ছিল তাদেরই তো হচ্ছে না, এখনকার জেনারেশনের কথা বাদ দিলাম, তাদেরকে তো ইন্টারন্যাশনাল পরিচিতি নাই। স্যার এই অনুবাদের প্রসঙ্গে যদি একটুখানি বলি, যে ধরো ইন্ডিয়ান সুনীল গঙ্গোপাধ্যায় ইত্যাদি, ওদের কথা দেখি, ওদের তো অনুবাদ হয়ে ওদের মোটামুটি একটা মার্কেট আছে, আমাদের ওরকম হচ্ছে না। স্যার আমাদের যদি এবার অনুবাদের প্রসঙ্গ আসি, যে বাংলাদেশের ইংরেজি ডিপার্টমেন্ট, স্যার এই প্রশ্নে আমি পরে আসতাম, এই প্রসঙ্গে যে আপনি যেহেতু একজন দীর্ঘ বছর ধরে এই একাডেমিক এর সঙ্গে জড়িত আছেন এবং একেবারে নেতৃত্ব স্থানে আছেন, তো স্যার আমরা জানতে চাচ্ছি যে এই যে দীর্ঘ বাংলাদেশের ইংরেজি ডিপার্টমেন্ট কবে চালু হয়েছে জানি না, আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের শুরুর দিক থেকেই এই ডিপার্টমেন্টটা আছে। তো আমি যদি জাস্ট বেশি দিন আগে না, আমি যদি 50-60-এর দশক থেকে শুরু করে এ পর্যন্ত আসি, যে এত বছর ধরে আমাদের ইংরেজি বিভাগ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে, তো আমরা আসলে কোন শিক্ষাটা আমরা দিচ্ছি যে আমাদের ট্রান্সলেশন বলি, মানে ট্রান্সলেটর বলি পর্যাপ্ত আমরা প্রডিউস করতে পারি নিজেদের, বা আমরা যদি নিজেদের সাহিত্যের ক্রিটিক যদি বলি, যে তারা যারা লিখছেন তাদের ওই একাডেমিক জায়গা থেকে, স্যার আপনারা দু একজন আছেন, যেমন আপনি স্যার কাজ করছেন, আমরা দেখছি জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথকে নিয়ে, আবার সুফিজম নিয়ে, আপনার স্যার অনেকগুলো আপনি ফিল্ডে কাজ করছেন। একই সঙ্গে কায়সার হক স্যারের কথা যদি বলি, তিনি যেমন এই যে রিসেন্টলি মনসা মঙ্গলকে নিয়ে যে প্রোজ ভার্সনে কাজ করলেন, আমি বলছি এই ধরনের তৈরি করতে পারছি না কেন আমরা?
না, এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস হলো যে তোমার ইন্টারেস্ট থাকতে হবে, মানে একাডেমিক ইন্টারেস্টের বাইরে। যেমন আমি নিজের কথাই যদি বলি, আমি তো কোনোদিনই অনুবাদে আসতাম না যদি জীবনানন্দ দাশ আমাকে ধরে না বসতো। মানে জীবনানন্দ দাশ মানে এমন একটা প্রবল আকর্ষণ, সেটা যদি না থাকে, তোমাকে যদি টেনে না নিয়ে নেয়, তাহলে তো হবে না। সেটা একটা। দ্বিতীয়টা হলো যে সবাই তো অনুবাদ করতে পারে না, সবাই অনুবাদ মানে ভালো অনুবাদের একটা লেভেলে আসতে সবাই তো পারবে না। সেরকম তো ইংলিশ ডিপার্টমেন্টে এই দুইটা কোয়ালিটি, একটা হলো ইন্টারেস্টটা, মানে একাডেমিক ইন্টারেস্টের বাইরে আমাদের সাহিত্যের পড়া জানা, এরকম একটা প্রবল আকর্ষণ মধ্যে মানে চলে আসা, এটা খুব বেশি তো আমি দেখি না। আর ট্রান্সলেশন স্টাডিজ এর কনসেপ্ট তো এখন নতুন, গত 10 বছরে আমাদের বাংলাদেশে হচ্ছে, ট্রান্সলেশন স্টাডিজ কোর্স হচ্ছে, কিছুটা ট্রেনিং হচ্ছে। আরেকটা জিনিস আমি না বলে পারি না, সেটা হলো যে অনুবাদ তো সবাই পারবে না। অনুবাদ করতে হলে দুটো জিনিস লাগবে। একটা হলো অবশ্যই যে ভাষা অনুবাদ হবে সেই ভাষার উপর দখলটা, সেটা একেবারে একদম মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি থাকতে হবে। আর দ্বিতীয়টা হলো যে সাহিত্য পাঠের যে একদম আমি বলবো যে নিবিড় পাঠ করা সাহিত্য, সেই সেই জায়গায় যেতে হবে যেখানে ওই যে কোনো কিছু মানে মানুষে, আমি এখানে অনেক কিছু বলতে হবে, লেকচারের মতো এসে যাবে, মানে অনেক লেকচার দেওয়া হবে, বলতে ওরকম করতে চাচ্ছি না। কিন্তু সাধারণ মানুষ যেটা অনুবাদ বলে, সেটা তো ওনারা শুধু মনে করে আক্ষরিক এই শব্দের অনুবাদ। কিন্তু সাহিত্যের অনুবাদ তো তুমি ভালো মতো বুঝো যে কবিতায় একরকম, প্রবন্ধে একরকম, উপন্যাসে একরকম, নানা রকম জিনিস আছে, যেটা সাহিত্য শুধু তো মানে কথা না, কথাটাকে সাজিয়ে একটা ধ্বনির ব্যাপার আছে, সবকিছু আছে। এই জিনিসগুলি যে আয়ত্ত না আনতে পারে, তাহলে তো অনুবাদ হবে না সাহিত্যে। স্যার আমি এই যদি ধরে নিই যে হয়তো কোনো কোনো মানে 5-10 বছরের মধ্যে একজন একটা ছেলে আসে ইউনিভার্সিটিতে যার যোগ্যতা আছে, যদি ধরে নিই যে তার আগ্রহ আছে, যোগ্যতা আছে, কিন্তু আমি আমার 6 বছর ইংলিশে অনার্স মাস্টার্স করার সময় একটা বিষয় দেখেছি যে আপনি যেমন স্যার জীবনানন্দ দাশ পড়ে আগ্রহী হলেন অনুবাদ এবং বাংলা সাহিত্যের নিয়ে কাজ করার ক্ষেত্রে, এবং তারপর আপনি একটা পর একজনের পর একজন গেলেন। আমাদের ইংরেজি সাহিত্যে কিন্তু ডিপার্টমেন্টে আমি দেখেছি যে বাংলা সাহিত্যের প্রতি পাঠে নিরুৎসাহিত করা হয় আমাদেরকে, ছাত্রদেরকে অধিকাংশ ক্ষেত্রেই। এবং এই ধরনের মানসিকতা তৈরি হয় যেন আমরা আসলে যদি খুব মেধাবী হই, আমরা যেন ওই ইংরেজি সাহিত্যে কন্ট্রিবিউট রাখার জন্যই আমরা যেন তৈরি হচ্ছে, যে আমরা ওখানেই অবদান রাখবো। ফলে আমাদের সাবজেক্ট হয়ে যায় ওয়ার্ডসওয়ার্থ, কিটস থেকে শুরু করে তাদের উপর প্রবন্ধ লেখা, তাদের নিয়ে পাঠ করা, তাদের নিয়ে থাকা। যারা মৌলিক ইংরেজিতে লেখেন তাদের কথা বাদ দিচ্ছি, আমি বলছি যারা গবেষণা করবে বা অন্যান্য ক্ষেত্রে, বাংলা সাহিত্য তাদের সাবজেক্টই হয় না। তো এটা ছাড়া কোনোভাবে একাডেমিক কোর্সে বাংলা সাহিত্য ইন ট্রান্সলেশনে পড়ানো যায় কিনা ইংরেজি অনুবাদের মধ্য দিয়ে, তাতে কিছু টেক্সট অনুবাদও হলো, একই সঙ্গে তারা আগ্রহী হলো বাংলা সাহিত্য সম্পর্কে, স্যার, যাতে তারা কাজ করতে পারে ইন ফিউচার। আচ্ছা, এটা উত্তর দেওয়ার আগে বলি যে কদিন আগে তোমার একটা পোস্ট দেখলাম ফেসবুকে, এটা নিয়ে একটা বিস্তারিত দুঃখ আক্ষেপ, সেটা আমি কিন্তু তোমার সাথে একমত ছিলাম না, আমি এই জন্য চুপ করেছিলাম ওইখানে। কেননা আমরা ধরো বাংলাদেশের কথা বাদ দিলাম, আমরা যদি পশ্চিম বাংলায় যদি দেখি, পশ্চিম বাংলায় যারা অনুবাদ করে, যারা সাহিত্য পাঠ করে, অনুবাদ করে, তারা তো আর ওদের জন্য ইংলিশ ডিপার্টমেন্ট, আমি যাদবপুরের কথা খুব ভালো মতো জানি, বিশ্বভারতীর কথা জানি, ওরা তো বাংলা পড়ায় না, ওরা তো বাংলা সাহিত্য অনেক কিছু পড়ে না, সবাই নিজের ইচ্ছায় পড়ে। হ্যাঁ, আমাদের এখানে যারা আছে ইংলিশ ডিপার্টমেন্টে, তারা যদি নিজের ইচ্ছায় পড়ে, এটা তো জোর করার ব্যাপার না, নিজের ইচ্ছা ওই পড়ে, তাহলে ওই যে আমাকে যেমন জীবনানন্দ দাশ ধরে ফেলেছে, ওইভাবে ধরবে। এটা তুমি সিলেবাসে 2-3-4 পেপার দিয়ে হবে না। আমাদের একটা পেপার এখন প্রত্যেক ইউনিভার্সিটিতে মনে হয় একটা পেপার আছে বাংলা সাহিত্যের, বাংলা পড়তে হয় এখন, আগে যেটা ছিল না, এখন পড়তে হয়, আমাদের সময় এখন পড়তে হয়। তো কিন্তু আমি মানে পশ্চিম বাংলার যদি এক্সাম্পলটা দিই, ওদের এখান থেকে জোর করে পড়ায় না, ইংলিশ ডিপার্টমেন্ট যাদবপুরে ওইসব পড়ায় না, বিশ্বভারতীতে পড়ায় না, জোর করে তো হবে না। এটা তুমি জোর করে আমি 3-4 পেপার পড়ালাম, সবাই আসে, এটা বলা উচিত না, আমার ছাত্ররা অনেকে দেখছে, বেশিরভাগ আসে কেন? সাহিত্যের জন্য আসে? তুমি আমাকে বলো, কিসের জন্য আসে? স্যার আমি যদি উল্টো প্রশ্ন করি আপনাকে, স্যার আমাদের ডিপার্টমেন্ট আছে আসলে কিসের জন্য? ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য না সাহিত্য পড়ানোর জন্য? স্যার আপনারা ডিপার্টমেন্টটাকে ধরে রেখেছেন ল্যাঙ্গুয়েজের জন্য না, সাহিত্যের জন্য না, ঠিক আমার ছাত্ররা যে কারণে আসে আমি সেই কারণে আসছি। আমি পাকিস্তানে আমলে সিএসপি হব, সিভিল সার্ভিসে যাব, সাহিত্যের জন্য আসিনি। সাহিত্য আমি সবসময় পড়তাম, আমি কিন্তু অনেক পড়ুয়া ছেলে, মানে শখের
একাডেমিক পড়ার না, সবসময় পড়ে আসছি। সেই জন্য কিন্তু আমার তো ইচ্ছা ছিল ইংলিশ ডিপার্টমেন্টে একটা ইজি, আর আরেকটা কারণ হলো অঙ্ক পারি না, অঙ্ক পারি না দেখে ইকোনমিক্স না পড়ে ইংলিশ পড়েছি। সেই জন্য হ্যাঁ সত্যি সত্যি, তো সেই জন্য আমি ইংলিশ ডিপার্টমেন্টে আসছি। এখনকার আমার ছাত্ররা একই কারণে আসে, বেশিরভাগ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আসে, ঠিক না? তোমার বন্ধু বান্ধবরা আছে, হ্যাঁ, তো ওরা তো সাহিত্য পাঠের জন্য আসে না, এবং ওরা মিনিমাম কাজ করে তারপর কয়জন পড়ে, যারা শিক্ষক হবে তাদের মধ্যে কয়জন পড়ে, আর হয়তো দুই একজন আছে যাদের মধ্যে কবি আছে, তাদের মধ্যে ভিতরে কবিতা আছে, সাহিত্য আছে, উপন্যাস আছে, তারা করে। যেমন ধরো এই যে আমার ছাত্র যে প্রিয় ছাত্র যে সিটি ব্যাংকের, ও তো এত কিছুর মধ্যেও তো লিখে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সুন্দর কবিতা লিখছে, সুন্দর উপন্যাস লিখছে। তো ওদের নিজের শখটা তো থাকতে হবে, এটা কি তুমি জোর করে সিলেবাস করে করতে পারবে? আমি তোমার সাথে একদম একমত ছিলাম না এই ব্যাপারে, চুপ করেছিলাম। স্যার আরেকটা বিষয়, না এটা ঠিক আছে স্যার, আমি বলছিলাম স্যার আমাদের সময় তো ছিল না, যদি আমরা আফ্রিকান সাহিত্য একটা অংশ থাকতে পারে, আমাদের যেমন ছিল রুশ সাহিত্য, জার্মান সাহিত্য, ফরাসি সাহিত্য, তো হোয়াই নট বাংলাও একটা 100 মার্কস যদি এখন থাকে, ইটস ওকে। কিন্তু আমি বলছি থাকলে, হ্যাঁ এখন তো থাকলে এটা একটা জাস্ট ইয়ের জন্য। আরেকটা হচ্ছে মানসিকতাও, যে আমি নিজে যখন, জি স্যার, আপনি তো স্যার এখন ইয়ের সঙ্গে আছেন, প্ল্যানিং এর সঙ্গেই, আমাদের এডুকেশন সিলেবাস বা এইসব এনফোর্সমেন্ট এইসব সিস্টেমের সঙ্গে এনেছি, আস্তে আস্তে এনেছি, কিন্তু কম। বলো স্যার। আরেকটা বিষয় আমার কাছে প্রশ্ন কয়েকজন ইনবক্সে করেছে, যারা এখন স্যার রানিং স্টুডেন্ট, ইংরেজি রানিং স্টুডেন্ট, তারা জানতে চাই যারা ক্রিয়েটিভ রাইটিং এর সঙ্গে যুক্ত, বাংলাদেশে এখন দৈনিক আসলে দুটো দৈনিকে খুব বলতে পারি যে ডেইলি স্টার এবং ঢাকা ট্রিবিউন সাহিত্যের একটা অংশ আছে, তারা উইকলি হোক মান্থলি হোক করে। আর কোনো ওইভাবে দৈনিকের কোনো সাহিত্যের অংশ নাই ইংরেজি দৈনিকগুলোর। আর বাংলা যেমন আছে, প্রচুর অনলাইন আছে বাংলার জন্য, প্রচুর অনলাইন, ইংরেজিতে সেই অ্যাক্সেসটাও নাই। আবার একই সঙ্গে ডিপার্টমেন্টাল যে জার্নাল, আমরা জানি যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টের জার্নাল রেগুলারলি হয় না, ইংরেজি জার্নালটা। এট দ্য সেম টাইম আপনারা স্যার যখন ইউনিভার্সিটিতে ছিলেন, তখন খান স্যার আর মুর্শিদ স্যারের সেই নিউ ভ্যালুজ পত্রিকার কথা বলতে হয়, অনেকে হয়তো এখন আছেন তারা জানেন বা জানেন না, যে নিউ ভ্যালুজ পত্রিকার মতো ওই রকম পত্রিকা তো প্রশ্নই আসে না এখন কোয়ালিটি। তো আমি বলতে স্যার, এই যে তারা জানতে চাচ্ছে তারা লিখবে, কিন্তু এক্সারসাইজটা করবে কোথায় যারা লেখে, এই ইংরেজিতে লিখতে চায় দেশের মধ্যে? আচ্ছা, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, যেটা মানে আমি যদি বলি এটা বলতে গেলে আবার বিতর্কের মধ্যে চলে যাব, অনেকে অনেক রকম কথা বলবে। সেটা হলো যে নিউ ভ্যালিজ যা করেছে স্যার মুর্শিদ আনিসুজ্জামান স্যারের কথায় ধরি, ওনাদের সময় যে ইংরেজিটা চর্চা হতো, ইংরেজি পড়া হতো, শখে পড়া হতো, কিংবা ইউনিভার্সিটি লেভেলে পড়তে হতো, সেই ইংরেজি তো চলে গেছে। এদেশে তো 70-80 দিকের পর থেকে চলে গেছে। সেই জন্য যারা বের হয়েছে, শামসুর রহমান বলো, শহীদ কাজী বলো, সৈয়দ শামসুল হক বলো, তাদের ইংরেজি তো কোন রকম ঘাটতি ছিল না। তাদের নিজের ইন্টারেস্টে, নিজেদের চর্চায় তারা ইংরেজি তো পড়ে গেছে, সেটা কিন্তু ওদের বাংলা সাহিত্য সৃষ্টি করতে তাদেরকে তো অনেক, আখতারুজ্জামান নিলেজ বলো, সবাই বলো, যার নামই বলো, তারা মার্কেস পড়েছে, নানা রকম বাইরের উপন্যাস থেকে পড়ে তাদের সাহিত্যের সৃষ্টির পথে এটা একটা বিরাট বলবো যে এক্সিস্টেন্স ছিল। সেই জিনিসটা তো চলে গেছে, ইংরেজি সাহিত্য, ইংরেজিতে পড়া, সেটা চলে যাওয়াতে আমার অনেক রকম এই সাহিত্যের সৃষ্টির পথে এখন অনেকটা লিমিটেশন এসে গেছে। আমি এটা কথা বলছি, আমি জানি অনেক বিতর্কের মধ্যে চলে যাবো, এটা এই জন্য আমি এর বেশি বলতে চাই না। ভারতে দেখি তখন দেখবে যে ওরা তো আসলে মানে ইংরেজিতে ওইভাবে তো কোণঠাসা হয়নি। এখন আমাদের ইংরেজি ফেরত এসছে, একটা সময় তো সেই ছিল। স্যার এখনো স্যার যারা আমরা ইউনিভার্সিটি থাকতে গিয়ে দেখেছি যে কালচারাল এস্টাবলিশমেন্ট একটা বাংলার আছে, মানে বাংলার একটা কমিউনিটিতে স্ট্রং মেইন স্ট্রিমে, ফলে ইংরেজি যারা লেখে তাদেরকে অ্যাড্রেস করা, যেমন বাংলাদেশি ইংরেজি সাহিত্য, এই জিনিসটা কিন্তু ঠিক মতো বলার সুযোগ থাকে না, কারণ এটা অনেকে মানতেই চায় না যে বাংলাদেশি আবার ইংরেজি সাহিত্য কেন হবে, বাংলাদেশি তো বাংলা সাহিত্যই থাকবে। এই জায়গাটায় তো স্যার কিন্তু একটা বড় সমস্যা দেখি, মানে কালচারালি বলি, মানুষ সাইকোলজিক্যালি বলি, আমরা কিন্তু শুরুতে লিখতে গিয়ে ওইভাবে, যারা লিখেছেন আমাদের ফ্রেন্ডরা, তাদের কিন্তু অনেকে নিরুৎসাহিত করেছে যে বাংলাদেশ ইংরেজি সাহিত্য বলে কিছু নাই। হ্যাঁ, তা তো ঠিকই। আর আসলে তো বাংলাদেশে বসে ইংলিশে লিখছে, এটা তো 90-এর আগে চিন্তাই করা যায় না। কেননা ইংরেজিতে ইংলিশ মিডিয়াম স্কুলও ছিল না তখন। এখন ইংলিশ মিডিয়াম স্কুল হওয়াতে অনেকে ইংরেজিতে লিখছে। ট্রিবিউনে যারা লেখে, ডেইলি স্টার লিখে, তারা হয় ইংলিশ ডিপার্টমেন্টে, নালে ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশ মিডিয়াম থেকে
এসছে। তো এই জন্য এটা না থাকাতে আমাদের তো একটা সময় গেছে, ঘাটতি গেছে, লেখা হয়নি একেবারে, এবং সেই জন্য অনুবাদক হয়নি। বাংলা সাহিত্য থেকে ইংরেজিতে অনুবাদ করবে বা আমাদের বাংলাদেশি সাহিত্য থেকে, সেটাতে এরকম ছিল, ঘাটতি ছিল অনেক। এখন হয়তো আর আস্তে আস্তে পাওয়া যাবে আরো বেশি। 90 আরো দশক কিছু বিষয় আর পরিবর্তন এসছে আমি বলবো। স্যার, আরো দুই একটি বিষয়, যেমন স্যার আপনি যেহেতু সেন্ট্রালি কাজ করছেন, অনেক কাজের সঙ্গে আছেন, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আমাদের বাংলাদেশে অনুবাদ সাহিত্য নিয়ে যদি সরকারকে বড় আকারে কাজ করতে হয়, যেমন শুধুমাত্র বাংলা থেকে ইংরেজিতে না, অন্যান্য ভাষা থেকে বাংলাতেও, তো সেই ক্ষেত্রে কোনো ট্রান্সলেশন ইনস্টিটিউট বা সরকার আসলে কোনো জায়গায় কাজ করতে পারেন কিনা প্রণোদনা হিসেবে, বা যেমন অনুবাদের পারিশ্রমিক নিয়ে, এই কমার্শিয়াল দিকগুলো স্যার আপনি কিভাবে দেখেন স্যার? আহ সরকারি উদ্যোগে বাংলা একাডেমি আমার মনে হয় যথেষ্ট। আরো নতুন কিছু ট্রান্সলেশন সেন্টার বাংলা একাডেমিতে যদি আমরা, এটা তো আমাদের প্রাইম মিনিস্টার কয়েক বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে একটা বক্তৃতা দিয়ে গেছে, তো মনে আছে 3-4 বছর আগে উনি বলেছিলেন। এবং এই ওনার যে বলাটা, উনি তো খুব চিন্তা করেই সিনসিয়ারলি বলেছেন এবং একটা উদ্দেশ্য বলেছেন, সেটা যদি আমরা ফলো আপ করতে পারি, করে আমরা বাংলা একাডেমির মধ্যে একটা ইনস্টিটিউট করতে পারি। কিন্তু আমাদের শুরুর দিকে চলে যাব, ইনস্টিটিউট করে যদি আমরা পাবলিশ করে বইগুলি যদি ডিস্ট্রিবিউটেড না হয়, ইন্টারন্যাশনাল পাবলিশারদের সাথে একটা নেটওয়ার্ক না হয়, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সেই জন্য আমাদের উচিত যে সবকিছু একটা একাডেমি, বাংলা একাডেমির মধ্যে একটা সেল করা, সেই সেলটা আমরা অ্যাক্টিভ করব, সেটা করে ওখান থেকে ট্রেনিংও দেওয়া যেতে পারে, যারা আছে তারা ট্রেনিংও দিতে পারে। অনেক ওয়ার্কশপ হয়, আমি নিজে ওয়ার্কশপ নিয়েছি অনুবাদের, সেই ওয়ার্কশপ করে ট্রান্সলেটরদেরকে একটু ট্রেনিং দিয়ে করতে পারি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বই অনুবাদ করা এবং ডিস্ট্রিবিউট করা, এই নেটওয়ার্কটা করা। পাবলিশার বাংলাদেশে তো খুব লিমিটেড ইংরেজি বইয়ের মার্কেটটা, সেই জন্য আমরা যদি আগে ফেরত যাই, আগের কথা, আমরা যদি অন্য মার্কেটের সাথে লিঙ্ক করতে পারি, যেটা হয়তো লালনের ক্ষেত্রে হচ্ছে, দুই একটা ক্ষেত্রে হচ্ছে, সেটা হয়তো কাজে দেবে। জীবনানন্দ দাশের কিছুটা হয়েছে, এর বাইরে কিন্তু এখনকার আমাদের এত দারুণ দারুণ লেখক, একটার পর একটা, সেই কবি, ওদের কাজটা অনুবাদ করা এবং সেটা একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে বাইরে নেওয়া, এটা খুবই প্রয়োজনীয়। স্যার, আপনি জেনে থাকবেন যে স্যার এখন বাংলা একাডেমির কথা আসছে, এখানে দুই একজন প্রশ্ন করেছে যে বাংলা একাডেমি দায়িত্ব নিতে পারে। বাংলা একাডেমি অবশ্যই সেই প্রত্যাশা সবার থাকবে, কারণ একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে বাংলা একাডেমি, বাংলা একাডেমি দীর্ঘদিন কাজ করেছে, বাংলা একাডেমি সেট আপটা আছে, এক্সপিরিয়েন্সটা আছে। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন, যে বাংলা একাডেমি শুরুতে যখন প্রতিষ্ঠিত হয় 55 সালের দিকে, তখন প্রতিষ্ঠানে দুটো ডিপার্টমেন্ট ছিল, এই অনুবাদ একটা আর একটা অন্য ডিপার্টমেন্ট সব কাজ করতো। কারণ অনুবাদটা এতই গুরুত্ব দেওয়া হয়েছিল যে দুটো ডিপার্টমেন্ট, এবং বলা হয়েছিল যে বাংলা একাডেমির অন্যতম কাজ হবে অনুবাদ করা। কিন্তু আমরা দেখি যে 70-80 পরে কিছু বা বেশ কয়েক বছর অনুবাদ বিভাগই ছিল না, পরে এখন কিন্তু আছে শাখা হিসেবে। আপনি স্যার ভালোভাবেই জানেন যে পাঠ্যপুস্তক, অনুবাদ ও আন্তর্জাতিক সংযোগ তিনটি একসঙ্গে। তো এটা অন্তত করা যায় কিনা যে অনুবাদ একটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট একাডেমিতে হিসেবে আলাদা। আমি কিন্তু ওই কথাটাই বলেছি, যে আমার মনে হয় যে প্রাইম মিনিস্টারের কথা বক্তৃতায় এই ধারণাটা উনি দিয়েছিলেন, আমি যতদূর মনে আছে, যে এরকম একটা কিছু একটা করা উচিত, উদ্যোগ নিয়ে একটা সেন্টার কিংবা যাই বলো সেটা করা উচিত, যেটা বাংলাদেশের সাহিত্যকে বাংলাদেশের পরিচয় করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়ে আলাদাভাবে এটা কাজ করে। সেটা অবশ্যই আমার মনে হয় প্রয়োজন, সেটা করা দরকার। তবে বাংলা একাডেমির কথা বলতে গেলে তো দুঃখ আমার করতে হবে, কেননা জামান ভাই আসার আগে, যেমন আমার জীবনানন্দ দাশের কথাই বলো, আমি প্রথম পাণ্ডুলিপিটা বাংলা একাডেমি দিয়েছিলাম, 1 বছর ফেলে রেখেছিল। 1 বছর পরে আমি যখন খোঁজ করতে গেলাম, তখন বললো যে আচ্ছা কই, আমি তো, আমাকে তখন ইউপিএল এর সাথে আমার কথা হয়েছে, আমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। তখন যার কাছে দিলাম, উনি তখন ওনার ডেস্ক থেকে বের করে দিল, উনি তখন পর্যন্ত রিভিউ করতেই দেয়নি। তো তাই যদি হয়, তাহলে বাংলা একাডেমিতে যদি ডাইনামিজম না থাকে, তাহলে তো হবে না। ডাইনামিজম থাকতে হবে, মানে যে কোনো সরকারি কিছুতে ডাইনামিজম যদি না থাকে, তাহলে তো হবে না। এটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলবো, কিন্তু জামান ভাই আসার পরে পরিবর্তন দেখলাম। না, আমরা মোটামুটি স্যার আপনার যে বইগুলো ছিল, বেশ অ্যাকশন দ্রুত যতটা সম্ভব, বিষাদ সিন্ধু তো একটা বড় কাজ ছিল স্যার। এখানে স্যার একজন প্রশ্ন করেছেন আমার ইনবক্সে যে বিষাদ সিন্ধু তো উনি ইংরেজি পড়ান এক জায়গায়, বলছেন যে খুব ডিফিকাল্ট টেক্সট, এবং উনি অনুবাদটা পড়েছেন, বলছেন যে অনুবাদ মিলিয়ে পড়েছি, কারণ এটা অনুবাদ অযোগ্য, উনি সেইভাবে বলতে চাচ্ছেন। কিন্তু তারপরে স্যার আপনি যে যত চমৎকার ভাবে অনুবাদ করেছেন, পোয়েটিক্স একদম ইটে করে, এটা বলছেন যে আপনি স্যার স্টাডি মানে কতটা স্যার আপনার সময় লেগেছে এই
কালচারাল স্টাডিটা করতে বিষাদ সিন্ধু টেক্সটটাকে? এই প্রশ্নটা স্যার একজন লিখেছেন এখানে। আমি কোনো কালচার স্টাডি করিনি, একেবারে নাই। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আশ্চর্য লাগবে যে আমি আমি অনেক সময় যেমন বিষাদ সিন্ধু ছোটবেলায় একবার পড়েছিলাম। মানে কবে পড়েছি ঠিক, মানে স্কুলে থাকতে তখন সবকিছু পড়তাম, তখন পড়েছি, কিন্তু তারপর তার পরিচয় নেই। সেই জন্য যখন আমি জামান ভাই বললো আমি রাজি হলাম, তখন আমি বুঝি নাই যে আমি কি কি একটা চ্যালেঞ্জের নিয়েছি, কি একটা কঠিন কাজ করতে যাচ্ছি। কিন্তু আমি তো যখন অনুবাদ করেছি তখন তো পৃষ্ঠা পৃষ্ঠা করেছি, ওরকম কোনো কালচার স্টাডিজ করিনি। করতে করতে আমি একটু আগে বলছিলাম সেই জিনিসটা আবার আসি। আমার তো ট্রেনিং হলো এইটা, নিবিড় পাঠ করা। আমার মানে আমার স্কলারশিপ আছে, আমার কনফিডেন্সটা আছে, আমি সবকিছু বুঝতে পারি। সেই জন্য মানে এটা অনেক বছরের ট্রেনিং। আমার তো এখন 40-50 বছর হয়ে গেল, 40 হ্যাঁ বছর বেশি। তো ইংলিশ ডিপার্টমেন্টে তো 50 বছর হয়ে গেল আমার ছাত্র অবস্থায়। তো ওই অভিজ্ঞতাটা আলোকে আমি অনেক কিছু পারি, যেটা আমার অত ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন লাগে না। সেই জন্য আমি কিন্তু বিশ্বাস কিন্তু মানে ঝাঁপ দিয়েছি, প্রথম পৃষ্ঠা থেকে করেছি শেষ পর্যন্ত। সময় লেগেছে অনেক, সেটা অবশ্যই লেগেছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর বইগুলি অনুবাদ করছিলাম তখন। হ্যাঁ সকালে আমি ছুটি নিয়ে 1 বছর স্যাবাটিক্যাল নিয়ে সকালবেলা বিশ্বাস সিন্ধু না, সকালবেলা বঙ্গবন্ধু বই করতাম, বিকালবেলা বিশ্বাস সিন্ধু করতাম। এইরকম 2 বছরে করেছি। স্যার এখানে একজন প্রশ্ন করেছেন, যদি আপনার স্যার আমি আপনাকে সময় আপনি বলেছিলেন, ফলে আমি প্রশ্নগুলো করছি, আপনার আগ্রহ হলে স্যার 2-1টি প্রশ্নের একটু উত্তর দিতে পারেন। একজন হ্যাঁ, বলেছেন একই প্রশ্ন যে বঙ্গবন্ধু অনুবাদ এক্সপেরিয়েন্সটা একজন জানতে চায় যে বঙ্গবন্ধু তো একটু ডিফারেন্ট টেক্সট বলছে, এইটার অনুবাদ করতে গিয়ে আপনার কোনো অনুভূতি? বঙ্গবন্ধু দুটো টেক্সট আপনি অনুবাদ করলেন। না আমি দুটো না, আমি 4টা করেছি, অন্য 2টা হবে এখন। চায়নাটা হ্যাঁ দুটো আমরা পেয়েছি আর কি। হ্যাঁ আর এটা এখন একদম ইয়া স্টেজে আছে। আহ, কি অনুভূতি জানতে চায়? প্রথমত আমার তো একটা বিরাট পাওয়া, বিরাট সৌভাগ্য আমাকে যোগ্য মনে করা হয়েছে এটা করার জন্য। সেই জন্য আমি তো নিজের কাছে এটা বিশাল একটা জিনিস, বঙ্গবন্ধুর বই আমি অনুবাদ করি। এটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি আমি বলবো। আর কিন্তু আমি বলবো যে বঙ্গবন্ধুর বই বলো, বিশ্বাস সিন্ধু বলো, মানে আমাদের মধ্যে এই ধারণাটা হওয়া উচিত না যারা অনুবাদ করতে চায় যে সহজ বলে কোনো কিছু আছে। কেন সহজ টেক্সটের আমার ওই ইডিয়াম, সহজ ইডিয়ামের মধ্যে যেতে হবে। বিশ্বাস সিন্ধুতে হয়তো আমার ডিকশনারিতে বেশি যেতে হবে, বঙ্গবন্ধুতে যেতে হবে, কিন্তু ওনার টোনটা তো ধরতে হবে, মানে শর্টটা মেজাজটা সবকিছু তো আমার ধরতে হবে। এটা আমি অন্য দেশেও আমার আলাদাভাবে ধরতে হবে, সেখানে কবিতার ব্যাপারগুলি আসবে। তো যেই প্রত্যেকটা জনরার প্রত্যেকটা আলাদা ডিমান্ড আছে। আমি বলবো না যে বঙ্গবন্ধুর বই সহজ, আমি বলবো যে জীবনানন্দ দাশের ভাষায় করো না তুমি একটা 2-1টা অনুবাদ, তাহলে তুমি বুঝবে যে বই সহজ না। জীবনানন্দ দাশের মনে না, আছে তো, তো উনি কিন্তু আসলে জানতে চাইছেন যে বঙ্গবন্ধুর যে ডায়ালেক্ট, ওনার যে আঞ্চলিকতা মানে ভাষার মধ্যে, সেইটা অনুবাদের মানে কঠিন হিসেবেই জানতে চাচ্ছেন, যেটা তো খুব কঠিন ছিল। বাংলাটা পড়ে নাই, বাংলাটা তো ডায়ালেক্টে লেখা না। বাংলাটা মানে আমরা যে কথা বলি মোটামুটি শুদ্ধ ভাষায় লেখা। এটা তো বঙ্গবন্ধুর ভাষা তো ডায়ালেক্টে লেখা না, এটা তো মোটেই ডায়ালেক্টে না। ডায়ালেক্টে তো লেখা একেবারে অন্য জিনিস। তো আমি ওইটা তো আমার মনে হয় না যে বঙ্গবন্ধু ডায়ালেক্টে লিখেছে কোথাও। ওই টোনটা হয়তো উনি মিন করছেন, আমি না, জানি না। আর লিখতে গেলে হ্যাঁ ইনফর্মাল হয়তো, টোনটা হ্যাঁ ইনফর্মাল হয়তো। হ্যাঁ কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তুমি বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামছে কিংবা যে বইগুলি পড়ো, উনি অসমাপ্ত কিন্তু প্রচুর আত্মজীবনী। পড়তেন। হ্যাঁ, অসমাপ্ত উনি প্রচুর পড়তেন। উনি ইংরেজিতেও পড়তেন, উনি থর থেকে কোটেশন দিচ্ছেন, ভিক্টর হিউগো পড়ছেন, উনি বাংলা তো পড়ছেনই। তো উনি তো পড়তেন। 11 বছর জেলে উনি বারবার বলেছেন ওনাকে তো ঢুকিয়ে দিয়ে বই পড়া, সকালবেলা খবরের কাগজ, রাত্রেবেলা বই পড়া, সময় কাটতো তো এইভাবে। ঘুম তো অত ভালো হতো না। বই পড়লে বোঝা যাবে বঙ্গবন্ধু অনেক পড়াশোনা জানা মানুষ। স্যার আরেকটা প্রশ্ন এসেছে আপনার কাছ থেকেই, যে আপনি একই সঙ্গে জীবনানন্দ দাশ এবং রবীন্দ্রনাথ দুজনের চর্চা করেন, দুজনকে পছন্দ করেন, দুজনকে নিয়ে কাজ করেন। আমরা রবীন্দ্রনাথের মাঝে মাঝে গান স্যার আপনার ফেসবুকে পোস্ট, গান বা কবিতা পাই অনুবাদে। উনি জানতে চাচ্ছেন যে দুজনকে আমরা সাধারণত দুই মেরুর কবি হিসেবে চিহ্নিত করি এখানে, বা এমনও আছে যারা জীবনানন্দের নয়া মানে নতুন যারা ইয়াংদের মধ্যে জীবনানন্দ দাশের ভক্ত হন, তারা দেখা যায় কি রবীন্দ্রনাথকে কিছু মনেই করেন না, বলেন জীবনানন্দ দাসই। আপনার ক্ষেত্রে স্যার মিল না মানে অমিল না, মিল মানে দুজনের কম্পারিটিভ জায়গায় দুজনে আপনাকে কেন টানলো আসলে, এই প্রশ্নটা একজন রেখেছেন। আমি তার উত্তর দেওয়ার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই। জীবনানন্দ দাশ যখন রবীন্দ্রনাথ মারা যায় 5টা কবিতা লিখেছিল। 5টা কবিতার মর্ম কিন্তু একই, যে পৃথিবী থেকে আলো চলে গেছে। নজরুল
নজরুলকে অনেক সময় রবীন্দ্রনাথের বিরুদ্ধে দাঁড় করানো হয়। নজরুল রবীন্দ্রনাথ মারা যায় দুটো কবিতা লিখেছে, আর কি ইমোশনাল কবিতা, কত পাওয়ারফুল কবিতা লিখেছে। রবীন্দ্রনাথ যে মানে মানে বড় কবি হতে হলে, আমার একটা বড় লেখা আছে এটা ব্যাপারে, বড় কবি হতে হলে এটা হ্যারল্ড ব্লুমের একটা থিওরি আছে, একটা এডিপল স্ট্রাগল হয়। বড় কবি হতে হলে তার অ্যানসেস্টারকে, বাবাকে এডিপল স্ট্রাগলে শেষ করতে হবে। জীবনানন্দ দাশ তাই করতে হয়েছিল। নিজের কবি হতে হলে রবীন্দ্রনাথকে, মানে জীবনানন্দ দাশের প্রথম কবিতাতে রবীন্দ্রনাথের খুব প্রভাব দেখা যায়, সেটা থেকে কাটিয়ে আসার জন্য নজরুল এবং সত্যেন্দ্রনাথের থেকে আসে, পরে ইয়েটস কিট ওদেরকে নিয়ে আসে। বড় কবি তারা হলে, কিন্তু কোনোদিন তো জীবনানন্দ দাশ ডিনাই করেন রবীন্দ্রনাথকে। আর রবীন্দ্রনাথকে না পাঠ করে জীবনানন্দ দাশ হবে, এটা আমি বিশ্বাস করি না। কিংবা নজরুলকে তো রবীন্দ্রনাথের, তুমি তো জানো, গান করতো, রবীন্দ্রনাথকে সবকিছু জানতো, সবকিছু মানে শ্রদ্ধা তো করতোই। তো বড় কবিরা তো পরে, কিন্তু বড় কবিরা নিজেদের পথ বের করে নেয়, ওরা অনুকরণ করে না। কিন্তু পড়াটা কোনোদিন, আমি বলবো না যে কোনোদিন পড়ে নেয়, বেশ স্পষ্ট আমার কাছে যে জীবনানন্দ দাশ পড়েছে, নজরুল পড়েছে রবীন্দ্রনাথকে অন্যভাবে দেখেছে। বুদ্ধদেব কথা চিন্তা করো, বুদ্ধদেবের কথা তো বলা হয়নি। বুদ্ধদেব বসু মানে রবীন্দ্রনাথকে ওরা মানে ওর থেকে বের হতে হবে ওরা জানতোই, কিন্তু কোনোদিন কি শ্রদ্ধা কম ছিল? কোনোদিনের পড়া কম ছিল? বুদ্ধদেবের প্রবন্ধগুলি পড়লেই তো বুঝবে, ইংরেজি কিংবা বাংলাতে। তো আমার মনে হয় যে এটা একটা ফলস অপোজিশন তৈরি করা উচিত না এখানে। এবং সেই জন্যই তোমার প্রশ্ন উত্তর দিই, আমার কাছে যখন আমি জীবনানন্দ দাশ দিয়ে আমার অনুবাদ শুরু, জীবনানন্দ দাশ না হলে আমি অনুবাদক হতাম না। আমি একদম আমার নিজের কাছে আমি স্পষ্ট সে ব্যাপারে, এবং এখনো আমার জীবনানন্দ দাশ অনুবাদ করতে খুব ভালো লাগে। কিন্তু রবীন্দ্রনাথ তো আমার বড় হওয়ার একটা পার্ট, আমাদের বাসায় ছিল তাই, গান শুনে শুনে বড় হয়েছে। এখন আমি গান করতেই ভালোবাসি, একই কারণে আমার বাবা থেকে পাওয়া, আমার মার থেকে পাওয়া, আমাদের বাসায় পরিবেশটাই এরকম ছিল, সারাক্ষণ গানের পরিবেশ ছিল। এইটাই আমাকে মানে আকৃষ্ট করে। এই জন্যই আমি রবীন্দ্রনাথের উপর কাজ করে যাচ্ছি, কোনদিন করবো না, ছাড়বো না, যতদিন পারি করে যাবো। কিন্তু জীবনানন্দ দাশ আমাকে এত আকৃষ্ট করে, সুযোগ পেলে আমি ফেরত যাই। এই বছরও কয়েকটা করেছি, আর আমার ইচ্ছা আছে আগামীতে আবার ফেরত যাবো। স্যার আপনার নিজের কবিতা লেখা, স্যার আপনার নিজের কবিতা চর্চা স্যার এর মধ্যে? এটা একটা প্যারাডক্স, আমি যে লিখি নাই তা না, কিন্তু আমার মানে আমার মধ্যে সেই ক্রিয়েটিভ স্পার্কটা নাই। সেই ক্রিয়েটিভ স্পার্কটা না থাকে, আর আমার মানে একটা আমার কাল হয়েছে, আমার আসলে আমার সবচেয়ে বেশি স্ট্রেংথ কিন্তু আমি ক্রিটিক হিসেবে, আমি একাডেমিক ক্রিটিক, ইংরেজি সাহিত্যের ক্রিটিক্যাল, বেশি ক্রিটিক হলে আমার মনে সাহিত্যের সাথে যায় না। তো এই ক্রিটিক্যাল এলিমেন্টটা আমাকে লিখি, আমার পথে একটা বাধা। আমার কিছুই ভালো মনে হয় না, আমি লিখি তারপর আর ছাপাই টাপাই না, আমার কাছে নিজের কাছে লজ্জা লাগে। দুই একবার আমার দুই এক বন্ধুকে দেখেছি, ওরাও একই আমাকে কনফার্ম করেছে, সেই জন্য আমি আর সাহস করি না। মাঝে মাঝে দুষ্টুমি করে লাইট বার্স হিসাবে ফেসবুকে দিয়ে দিই, কিন্তু সিরিয়াস কিছু আমি কোনদিন ছাপাই না, আমার ওই সাহসটা। তাহলে এই যে ক্রিটিক্যাল স্টাডিজ যে ইন্টারেস্টটা গ্রো করলে কি স্যার ক্রিয়েটিভ রাইটারদের জন্য একটু ক্ষতি হয়? মানে আমাকেও অনেকে এই বিষয়টা বলে যে থিওরির প্রতি আগ্রহ আছে তোমার, যেহেতু আমি শর্ট স্টোরি লিখি, এটা আমার ব্যক্তিগত। থিওরি কিন্তু অন্য ব্যাপার, থিওরিটা একটা অন্য কমপ্লিটলি ডিফারেন্ট। আচ্ছা বলো কি বলছিলে? ওইটাই স্যার, যে থিওরির সঙ্গে ক্রিয়েটিভ যারা রাইটার মানে কোনোভাবে ক্ষতি করার কারণ হয় কিনা পরে, যে অতিরিক্ত জাজমেন্টাল হয়ে যাওয়া নিজের প্রতি। থিওরি একটা জিনিস, ক্রিটিসিজম একটা জিনিস, আর ক্রিয়েটিভ রাইটিং একটা জিনিস, তিনটা জিনিস। আমি বলবো যে অবশ্যই খুব ক্রিটিকরা যারা, তারা দেখলেই বোঝা যাবে তারা খুব বড় মাপের সাহিত্যিক হয়নি। সাহিত্যিকরা যারা, তারা ওদের, আমি বিশ্বাস করি, আমি খুবই মনে করি যে ওরা একটা ডিফারেন্ট জগতে তারা, কেন ওরা সবকিছু উপরে উঠে যায়। ক্রিটিকরা কিন্তু অনেক ওই তুলনায় অত উপরে উঠে না। এখন তুমি পারবে কিনা সেটা তোমার উপর নির্ভর করবে, কিন্তু একটা সময় সব ক্রিটিক্যাল জিনিস বাদ দিয়ে তোমার যেতে হবে, ঝাঁপ দিতে হবে। এই ঝাঁপ দেওয়াটা হলো বড়, আমি মনে করি বড় লেখকদের। আর ওরা ঝাঁপ দিতে থাকে, মানে ওরা এক স্টাইল থেকে আরেক স্টাইল, বড় বড় লেখকদের জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ, দেখবো যে আরেক স্টাইলে চলে যাচ্ছে। পশ্চিম সাহিত্যের কথা নাই বা বললাম, সেইটা যদি না করতে পারে, ওই সাহসটা না থাকে, মানে আমার মনে হয় আমার আত্মা হবে না, এটা বিশাল এক আত্মার দরকার, সৃষ্টির আত্মা। সেটা তোমার যদি থাকে হবে, এটা তুমি থামাতে পারবে না, কিন্তু চেষ্টাটা করতে হবে। স্যার আমি দু একটি কমেন্ট পড়ি। হ্যাঁ স্যার এখানে আপনাকে দু একজন কমেন্ট করেছে স্যার, একটু স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি। হ্যাঁ, উনি লিখেছেন
যদি কোনো দীপঙ্কর, হ্যাঁ ঠিক আছে, দেখছি হ্যাঁ দীপঙ্কর। মল্লিকাতে চিনি, হ্যাঁ। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাদের কমেন্টের জন্য, তোমরা শুনছো আগ্রহ নিয়ে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। শিক্ষক তো কথা বলতে খুব ভালোবাসি, কথা শিল্পী, সবসময় ভালো লাগে কথা বলতে ছাত্রদের সাথে, তোমাকে ছাত্র ভেবেই ভাবছি কথা বলছি। তারপর এখানে একটি ইন্টারেস্টিং আছে, আমি আব্দুল্লাহর সাথে একমত পুরোপুরি। আমি নিজে এই বুক পড়তে চেষ্টা করি, এখন তো এই কোভিড এর জন্য অনেক কিছু পড়তে চেষ্টা করি, কিন্তু আমি কনসেন্ট্রেশন রাখতে পারি না। কিন্তু আমি বিশ্বাস করি যে বিদেশে একটা জেনারেশন হয়েছে, আর আমাদের নতুন জেনারেশনও, যারা কিন্তু আমাদের এটা থেকে বাইরে, ওরা ইন্টারনেটে সাইবার স্পেসে অনেক সময় দেয়, ওদের পড়তে অতটা অসুবিধা হয় না, আমাদের জেনারেশন হয়। আর হয়তো মানে একটা সময় আসবে যখন এটাই, ধরো কোভিড এর পরে তো পৃথিবীটা বদলে যাবে, তখন এটা থেকে মস্তিষ্কে অনেকক্ষণ ধরে রাখতে পারবে। আপনার বলছি বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, আমিও সে একই দলের, কিন্তু আমার মনে হয় যে একটা সময় এটা বদলাবে। এখানে একটা রিলেটেড প্রশ্ন স্যার, যে ইবুকের কথা বলা হচ্ছে স্যার, আমার প্রশ্নটা, কারণ ইবুক হলে আসলে লেখক বা পাবলিশার ইন্ডাস্ট্রি আসলে সার্ভাইভ করবে কি? কারণ ইবুকের প্রাইসটা তো খুব কম, কারণ প্রোডাকশন ব্যয় বা এর সঙ্গে যে সংযুক্ত যে ইন্ডাস্ট্রি বইয়ের সঙ্গে, প্রিন্টিং এর সঙ্গে, সেগুলো তো খুব ক্ষতিগ্রস্ত হবে স্যার। এটা নির্ভর করবে পাবলিশিং ডিলের উপর। যেমন ধরো বিদেশে এতদিন ধরে যে বই বেরোতো, আমি আমার হার্ভার্ডের এসেনশিয়াল ট্যাগের কথাই বলি, আমার আর রাধার যে আমাদের জয়েন্ট এডিটরশিপে, ওটার কিন্তু হার্ড কভারের বইয়ের দাম $30, কিন্তু পেপার ব্যাকের দাম $20। তো এইসব বড় বড় পাবলিশার কিন্তু একসাথে দুইটাই বের করে, আর আর অনেক বই প্রথমে হার্ড ব্যাকে বের করে, কিন্তু কতদিনের মধ্যে যদি ভালো চলে পেপার ব্যাকে বের করে। তো ডিমান্ড থাকলে বুক আলাদা বের হবে না, হার্ড কপিও বের হবে, তার সঙ্গে ই বুক বের হবে। সেই জন্য যারা হার্ড কপি পড়বে তারা হার্ড কপি পড়বে। আইদারের কথা আমি এই ভুল ধারণাটা দিতে চাই না, মানে হার্ড কপি থাকবে তারিখের তাই প্ল্যান, এবং যারা বিদেশের জন্য ই বুক থাকবে, দুটোই থাকবে। ওকে স্যার, এখানে একজন বলছেন যে পেঙ্গুইন নিয়ে, হ্যাঁ, বলছেন যে পেঙ্গুইনের মার্কেট বিশ্বব্যাপী, পেঙ্গুইন কি আমাদের অনুবাদকদের অনুবাদ প্রকাশে আগ্রহী হবে? এক্ষেত্রে তো স্যার আমাদের সম্ভবত কাইসার হক স্যারের অনুবাদ দিল্লি পেঙ্গুইন করেছে সম্ভবত প্রকাশ, আমি যতদূর জানি স্যার। ক্যাসলারেরটা প্রথমে মনে হয় ইংল্যান্ডে হাইনেম্যান করেছিল, তারপরে তারপরে দিল্লিতে গেছে। কাইসারের তো ইন্টারন্যাশনাল একটা এক্সপোজার আছে, একটা ইন্টারন্যাশনাল নাম আছে, সেই জন্য ও যখন করে, কাইসারের কবিতা তো বিদেশে, ইংরেজি কবিতা বিদেশে অনেক বেরোয়, অনেকখানে সিলেবাসেও চলে গেছে কয়েক জায়গায়, সেই জন্য ওর জন্য একটু সহজ এটা, আমি বলবো তুলনামূলক ভাবে, কোনটাই সহজ না, তুলনামূলক ভাবে সহজ, কিন্তু ওর ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে। আর কবিতা মানে ওইসব বইয়ের মার্কেটও তো খুব বেশি না, এখানে বিদেশের লেখকরা অন্য দেশের বাজারে কিভাবে ঢুকেন, এজেন্ট বা এই জাতীয় কেউ কি দেশের লেখকদের বিদেশের বাজারে পৌঁছতে সাহায্য করতে পারে? না, এই যে আগেই বলেছি যে এজেন্ট, বড় বড় পাবলিশারদের সাথে এজেন্টের লিঙ্ক, এজেন্টরা মিডল ম্যান হিসেবে কাজ করে কিংবা মিডল ওম্যান হিসেবে কাজ করে, তো এজেন্ট নিতে হয়। এজেন্ট এটাও কঠিন, এজেন্ট কিংবা ভাগ্য ভালো থাকতে হবে, ভাগ্য ভালো থাকলে তুমি পাঠালে তোমার পাণ্ডুলিপি পাঠিয়ে দিতে পারে। আমি যখন লর্ড অফ দ্য ফ্লাইস পড়েছি, গোল্ডিং এর তো পাণ্ডুলিপি শুনেছি, লর্ড অফ দ্য ফ্লাইস 30 না 40 জন পাবলিশার প্রত্যাখ্যান করার পরে একজন হঠাৎ নিয়ে নিয়েছে, তো ওটাও একটা লাকের ব্যাপার আছে, সবসময় কিন্তু লাকের একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা ফ্রাঙ্কফুর্ট বইমেলায় হয়, বা ওটা ওইরকম যে তাদেরকে ইনভাইট করে কপিরাইট সেল করা, আগে বই সম্পর্কে সিনপসিস দেয়া, ধারণা দেয়া, লেখক, প্রকাশক এবং একই সঙ্গে এজেন্টদের সঙ্গে একটা মিটিং টাইপের, সেটা কি কোনোভাবে ফ্রুটফুল হতে পারে সেই অ্যারেঞ্জমেন্টটা? না, অবশ্যই, কারণ ওই যে প্রকাশকের সাথে তো এজেন্টদের লিঙ্ক আছে, আর এজেন্টরা তো প্রকাশকদের কাজ বাঁচায়, তারাও তো অভিজ্ঞ, তারাও অনেক ক্ষেত্রে লেখক, তারা এইসব কাজ করে, তারা দেখে বুঝে যে এই লেখাটা বাজারে কতদূর মানুষ পাঠকরা নেবে, মানে মার্কেটে চলবে কিনা, তারা এই মিডল ওম্যানের কাজ করে, সেই জন্য ওই ধরনের লিঙ্ক দরকার। এই যে আমি যে অরুণাবাস সিনহা যেমন ওই লিঙ্কটা করতে পারে, এই ধরনের একটা কাজ, মানে এই ধরনের
যদি বাংলাদেশি কেউ যদি হতো, ধরো লন্ডনে কিংবা নিউ ইয়র্কে, হবে আগামীতে হবে এটা, তখন আমরা আমাদের জন্য সহজ হবে আস্তে আস্তে। আমি স্যার মনে এখানে করি। একজন বলছেন, ঝর্ণা, কি খবর ঝর্ণা? জি স্যার, ভালো। বিশ্বাস বিশ্বাস সিন্ধু বহির্বিশ্বে পৌঁছলে এবং আরেকটি ইলিয়াডের সাক্ষাৎ পেত, মানে আসলে তো বিশ্বাস সিন্ধু একটা, তো স্যার আপনি নিজে বারবার বলেছেন এটা অসাধারণ একটা টেক্সট। না অবশ্যই, এটা কোনো সন্দেহ নেই। আমি বলবো যে আমার এটাও আমার জামান ভাইকে ধন্যবাদ দিতে হবে, সৌভাগ্য যে আমি অনুবাদ করতে পেরেছি। এবং এই অনুবাদটা হয়তো আবার ওরা এডিটর হয়তো একটু এদিক ওদিকে এডিটিং করবে, আরো প্রফেশনাল এডিটিং আর যদি করে তাহলে মানে নিজের বই কিন্তু এডিটিং করা অসম্ভব, একটা লেভেলের বাইরে আমি নিজের বই নিজে এডিট করতে পারি না। সেটা যদি এডিট করে বড় পেনমেন্ট পাবো, এখানেও একটা জিনিস বলতে হবে, আমাদের দেশে কিন্তু এটা এখনো হয়নি, প্রফেশনাল এডিটিংটা। যে প্রফেশনাল এডিটররা যদি ওই এজেন্টের সাথে কাজ করে তাহলে তো অনেক বিশ্বের সিন্দুর আমি মনে করি ভবিষ্যৎ আছে। আমি তো তাই ভেবেছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সাথে, কিন্তু তা তো হয়নি। হ্যাঁ, স্যার লাগবে। এখানে এখানে বলছেন কাইন্ডলি ফোকাস অন পোস্ট ন্যাশনাল বাংলাদেশ লিটারেচার এন্ড পোস্ট কলোনিয়াল লিটারেচার ইন বাংলাদেশ। আমি খুব একটা বলতে পারবো না, কারণ আমাদের খুব বেশি নেই। আমাদের মানে ইন্ডিয়ানদের সাথে তুলনা করি, পশ্চিম বাংলার সাথে তুলনা করি, আমাদের তো তেমন কিছু হয়নি এই পর্যন্ত। ওই যে বললাম ডায়াসপোরা কয়েকজন হয়েছে, এবং বাংলাদেশে বসে লিখছে কায়সার মতো কবি খুব কমই, এক্সেপশন, ওই একটা এক্সেপশন। আর ওর ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে। সো পোস্ট কলোনিয়াল লিটারেচার বাংলাদেশ যারা করছে তারা বাইরের থেকেই। স্যার এখানে अगेन আমরা এই প্রশ্নটা বোধহয় কয়েকবার আমরা মিট করেছি, মানে এর মুখোমুখি হয়েছে, অনুবাদ করা কাটবে কি করে। আমি ওটা দিয়ে আস্তে আস্তে হবে। এই যে আমি বললাম যে 80-90 দশকের পর্যন্ত মানে একটা সময় গেছে যখন ইংরেজিতে প্রায় উঠে গেছিল দেশে, কিন্তু এখন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অনেকে আবার বাংলা পড়ছে, বাংলা জানছে, ওরা অনুবাদ করছে। তুমি দেখবে যে রিফাতের ট্রিবিউনে, তারপরে ডেইলি স্টারও এখন কয়েকজন অনুবাদ করছে। এই জিনিসটা ফেরত আসছে, আশা করি কেটে যাবে শিগগিরই। এই নতুন জেনারেশন বাংলাদেশের সাহিত্য পড়বে এবং পড়ছে, অনেকে পড়ছে, এবং তাদের মনে হবে যে এটা অনুবাদ করা যাবে। আমি দেখছি এই জিনিসটা শুরু হয়েছে। স্যার এটা আমাদের পোয়েট তুষার দাস, হ্যাঁ, যেহেতু উনি কমেন্ট করেছেন যে আপনার কথা বলেই যে গোটা 10 লোক যদি আগ্রহী হলে তাদের দ্বারা একটি তরুণ মেধাবী দেশের সাহিত্য উৎসাহী হয়ে অনুবাদের কাজে নিজেদের নিয়োজিত করলে হয়তো একটি বড় পরিবর্তন আসতে পারে। প্রকাশক, প্রকৃত শিক্ষিত প্রকাশক আর একটা বড় পুঁজি পেছনে না থাকলে এভাবে আমাদের হতাশার ভিতর থাকতে হবে। সবই লাগবে, আমাদের সাহিত্যকে ভালোবেসে অনুবাদ করার সৎ সাহসটাও থাকতে হবে। এটা মানে আমার তো মনে হয় যে আমার খুব ইচ্ছা কবিতা, বাংলাদেশের কবিদের কবিতা অনুবাদ করবো, আমার অনেক রকম ইচ্ছা এরকম আছে। তো করি, কয়েকজন কবিতা করেছি আমি, কিন্তু মানে একটা উদ্যোগ নিয়ে যদি করে, সবাই যদি মিলে করে, তাহলে তো একটা ভালো, অন্যরাও এই ধরনের কাজে উৎসাহ পাবে। সেই জন্য একটু চিন্তা ভাবনা করা দরকার। আর আমাদের আগে যে কথা হয়েছে, বাংলা একাডেমির আন্ডারে যদি একটা উইং থাকে, ট্রান্সলেশন উইং, তারা যদি উদ্যোগটা নেয় তাহলে তো হবে। হয়তো পেলে বড় টেক্সট নিয়ে আইডেন্টিফাই করা যাবে কি কি অনুবাদ করা উচিত, একদম প্রথমেই 10টা, তারপরে 50টা একটা প্ল্যান করে তারপর করা যাবে। স্যার আমাদের ইনফ্যাক্ট এখন যিনি মহাপরিচালক মহোদয় হিসেবে আছেন বাংলা একাডেমিতে, কবি হাবিবুল্লাহ সিরাজি, তিনি এরকমই একটা প্ল্যান এই করোনার আগে হচ্ছিল যে যারা এখানে আপনাদের মতো আছেন, যারা সবাইকে নিয়ে একটা টিম করে বসে আগে প্রথমে হবে প্রাথমিকভাবে টেক্সট সিলেকশন, তারপর কাদেরকে কমিশন করা যায় বইগুলো তারই একটা লিস্ট করে সেইভাবে একটা মোটামুটি ভাবে একটা কিছু কাজ করার কথা একাডেমি ভাবছে, অনুবাদ বিভাগ থেকে, যে একাডেমি নিজে থেকে অ্যাড্রেস করে কিছু বই আনা যায় কিনা। তার সঙ্গে ডিস্ট্রিবিউশনটা, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন, এগুলো সবই বাইরের এজেন্টের সাথে লিঙ্ক করা, সবকিছু করলে তাহলে হবে। নাহলে কিন্তু হবে বই বের করে এখানেই পড়ে থাকবে, বাংলা একাডেমি বই মেলায় পড়বে, তারপর আর তেমন কিছু ডিস্ট্রিবিউশন হবে না। এটা আমরা তো আলোচনা করেছি স্যার এই বিষয়টা। শেষ করি আর 2-3টা প্রশ্ন করে শেষ করি। হ্যাঁ স্যার, শেষের দিকে চলে এসেছি স্যার। এমনি স্যার আমি মানে আউট অফ কিউরিওসিটি স্যার, আপনি কাজ করেন কখন, রাতে না দিনে স্যার, মানে রাত নাইট কি করেন? রাত জাগতে পারি না, তোমাকে বলছি শেষ করতে। আমি আচ্ছা। খুব নিয়মের মানুষ। আমি সকালবেলা উঠি, তারপরে মানে এখন তো
কোভিড এর কারণে বাসায় সবসময় প্রত্যেক খুব বেশি কাজও করতে পারি না একটানা। আমার চোখ খুব খারাপ, সেই জন্য আমি হয়তো প্রত্যেক দিন 2-3-4 ঘন্টা করি। ইভেন বিশ্বাস সিন্ধু আর বঙ্গবন্ধু বই একসাথে করছিলাম, তখনও আমি 5 ঘন্টা বেশি কাজ করি নাই তো দিনে, কিন্তু আমি লেগে থাকি। আমার গুণটা ওইটাই। স্যার আমি আর আপনাকে প্রশ্নের মধ্যে রাখছি না, কারণ এটাই হবে। আমি স্যার শেষ যে আপনি স্যার আমাদের কন্টেম্পোরারি বাংলাদেশে যারা লিখছে, আপনার কবিতায় বিশেষ আগ্রহ আছে সেটা জানি, পাশাপাশি ওভারঅল সাহিত্য স্যার আপনি সুযোগ পান একটু খোঁজ রাখা স্যার, যারা আমরা লেখালেখি করছি তরুণরা, সব মিলিয়ে একটা পিকচার। কথা বলতে আমি তরুণদের আমি খুব একটা খোঁজ রাখি না। কেউ যদি বই দেয় তখন বইটা হয়তো পড়ি, সবসময় পড়ি না, কিন্তু আমি অনেক ব্যস্ত থাকি। আমি শিক্ষকতা নিয়ে আমি যে জিনিসটা বলা উচিত, আমি একাডেমিক নাম্বার 1। হ্যাঁ, আমি শিক্ষক, একাডেমিক নাম্বার 1। সে আমি অনেক সময় দিই এবং ছাত্রদের স্টুডেন্টদের অনেক সময় দিই, সবসময় ওদের সাথে আছি। আজকেও দিয়েছি, রিকমেন্ডেশন লেটার থেকে শুরু করে কাজ দেখা দেওয়া সবই করি। তারপরে নিজের কাজ করি, বই পড়ি, তারপরে বড় বড় কাজ আমার করতে হয়েছে সেজন্য করি না, কিন্তু প্রথম আলো পড়ি শুক্রবারে, এবং যখন সুযোগ পাই আমি নতুনদের বই পড়ি, কিন্তু বেশি পড়ি না, আরো অনেক পড়া উচিত, এটা অবশ্য সত্যি। স্যার শেষ করছি, কিন্তু তার আগে স্যার বলি যে যারা শুনছেন আসলে স্যার এটা বললেন বটে বিনয়ের, মানে স্যারের এটা বিনয় হতে পারে, কিন্তু আমরা যারা আছি আমরা কিন্তু স্যার সবসময় আমাদের উৎসাহ দেন, এত ভীষণভাবে উৎসাহিত করেন যে তখন মনে হয় যে আসলে আমাদের দেশের যে কালচার, সেখানে লেখালেখি তো খুব বেশি অর্জন নেই, কিন্তু স্যারের মতো যে দুই একজন মানুষ আছেন যারা একদম ভিতর থেকে অন্তর থেকে আমাদেরকে উৎসাহিত করেন, স্যার কিন্তু তরুণদের সেই কাজটা করেন, বিশেষ করে স্যারের যারা স্টুডেন্ট। কাজ করো, আমি খেয়াল রাখি, আমার ভালো লাগে। মাসুদ কাজ করে রাজশাহীতে, আমার অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় আমার প্রিয় মানুষেরা। তো আমাদের নতুন জেনারেশন, তোমাদের জেনারেশন, তারপরে জেনারেশন কাজ না করলে কেমন হবে? এটা তো উৎসাহ দিতেই হবে। স্যার আপনি আমাকে প্রায় 1 ঘন্টা সময় দিয়ে ফেললেন, একদমই 1 ঘন্টা। আমি কথা ছিল আধা ঘন্টার মধ্যে আপনাকে কি করবো, সেজন্য স্যার ক্ষমা চাচ্ছি, কারণ আপনি অভ্যস্ত নয়, আমরা তো রাত জেগে অভ্যস্ত, এই জন্য অনেক সময় খেয়াল থাকে না, আমরা অনেক রাত জাগি ইউজুয়ালি। তো আপনি স্যার আমাকে সময় দিলেন, অনেক ব্যস্ত ছিলেন স্যার এর মধ্যেও, আপনাকে আমার স্যার ভালো অসংখ্য ধন্যবাদ জানাই। না এটা স্যার আমরা উপকৃত হলাম স্যার, অনেক বিষয় আমাদের একটু ভাষা ভাষা জানা থাকে, যেমন আমার ব্যক্তিগত ভাবেও স্যার আপনি যে বিষয়টা ইংরেজি বিভাগে বললেন, এটাও কিন্তু আমার আমি মনে হলো যে আমি এটা আসলে একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। এই কনভারসেশনের মধ্য দিয়ে যারা আমাদের শুনছিলেন তারাও দেখলেন যে আমরা সবসময় বলি কোয়ালিটি ট্রান্সলেশন, আমরা বলি মার্কেটিং, বাংলা সাহিত্যের এই জিনিসগুলো যে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে যেতে হবে, এটা ইটস নট দ্যাট ইজি। সেই জিনিসটা স্যার অ্যাটলিস্ট আজকের মানে আলোচনায় হলো, এবং সেটা ইজি না, বাট ইটস নট ডিফিকাল্ট বা একেবারে ইম্পসিবল সেটাও না। আমরা নিশ্চয়ই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে গেলে আমরা একটা একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো, আপনারা সামনে আছেন। বলে শেষ করতে পারি, সেটা হলো যে যারা নিশ্চয়ই প্লিজ স্যার। খালি বাংলা থেকে ইংরেজি কেন, ইংরেজি থেকে বাংলা কত বই আছে অনুবাদ করা হচ্ছে না কেন, এটাও তো খুব ইম্পর্টেন্ট। এটা তো বলা হচ্ছে না। আমরা বাংলা থেকে ইংরেজি কথা বলছি, আমাদের সাহিত্যের জন্য আমরা যদি, যেমন আমি এই লকডাউনে কয়েকটা বই পড়লাম নোবেল প্রাইজ উইনারদের, এরা যদি অনুবাদের উদ্যোগটা না হয় কেমন হবে? এটা তো খুবই ইম্পর্টেন্ট আমাদের সাহিত্যের। যদি আমরা যদি সবচেয়ে বড় বড় লেখকদের, যেমন মার্কেস সম্পর্কে সবাই জানে, এরকম আরো অনেক লেখক আছে, যদি আমরা না, তোমরা তো উদ্যোগ নাও যারা শুনছো সবাই, ঠিক আছে? এই বলিস। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। আপনি শুভরাত্রি, আর আপনি স্যার সাবধানে থাকবেন, কারণ আপনার আশেপাশেও আমরা জানি যে রেড জোনের মধ্যে, আমরা আসলে ঢাকায় সবাই রেড জোনের মধ্যেই আছি, কিন্তু আপনি যেহেতু কোনো একাডেমিক কাজে বের হচ্ছেন অনেক সময়, বা কোনো মিটিং থাকতে পারে, তো আপনি স্যার অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন স্যার। সবাই ভালো হ্যাঁ, থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, শুভরাত্রি স্যার। Bye.